অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। শুনছেন অজানা সত্য। অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই এপিসোডে আপনারা যেই ঘটনাটি শুনতে চলেছেন সেই ঘটনাটি অনেক মর্মান্তিক একটি ঘটনা। মর্মান্তিক ঘটনা বলার কারণটা হলো, আপনারা আজকের এই এপিসোডের ঘটনাটি যদি একবার শোনেন, আপনারা নিজেরাই ভাবতে বাধ্য হবেন যে একজন নিজের বাবা কিভাবে নিজের মেয়ের কত বড় ক্ষতি করতে পারে। শুধু ঘটনাটি শোনানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যাদের বয়স 18 পেরিয়ে গেছে তারাই শুধুমাত্র আজকের এপিসোডটি শুনবেন। ছোট ছোট বাচ্চারা বা 18 বছরের নিচে যে সকল শ্রোতারা আমার ঘটনা শোনেন তারা আজকের এপিসোডটাকে এড়িয়ে যেতে পারেন, কারণ এই এপিসোডটি প্রাপ্তবয়স্কদের জন্য। বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি এপিসোডের দিকে যাব। তার আগে প্রত্যেককে জানিয়ে দিই, আপনাদের মধ্যে যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান এবং যারা চান আপনাদের পাঠানো ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে ইমেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। অজানাসত্য15@gmail.com এই ইমেল আইডিতে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তার নাম রবিউল। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি রবিউল কোচবিহার থেকে বলছি। আমি এর আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, সেটা তুমি শুনিয়েছিলে। আমার বেশ ভালো লেগেছিল শুনতে। এই রিসেন্ট আমি বড্ড মর্মান্তিক একটা ঘটনা শুনলাম, যেটা শোনবার পর রীতিমতো আমার শরীর কাঁপতে আরম্ভ করেছিল। ঘটনা শুনেছি একজন কাকুর কাছ থেকে। ওনাকে আমি শম্ভু কাকু বলে ডাকি। উনি যেরকম ভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি তোমাকে সেরকম করে ঘটনাটি শোনাবো। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। ঘটনাটা রিমি নামের একজন মেয়ের সঙ্গে ঘটেছে। অনেক বছর আগের ঘটনা, সালটা ঠিক মনে নেই। মেয়েটার বাবা একজন মুচি ছিলেন। বেশ গরিব ছিল মেয়েটা এবং তার পরিবার। তার পরিবারে ছিল তার মা এবং বাবা। ঠাকুমা কিছু বছর আগেই মারা গেছে। মেয়েটার পারিবারিক অবস্থা এবং পরিবারে সুখ শান্তিরও অভাব ছিল। বাবা নাকি মদ খেয়ে বাড়ি ফিরে মাকে মারধর করত, আবার কখনো কখনো জোর করে ধর্ষণ করত। সেটাই থাকতো না তার মায়ের মত। মা মেয়ে কেউই সুখী ছিল না। মা লোকের বাড়িতে কাজ করত এবং সেই পয়সা দিয়ে সংসার চালাতো। মা কখনো কখনো ভয়তে থাকত যে বাবা মাতাল অবস্থায় কখনো মেয়ের গায়ে না ঝাঁপিয়ে পড়ে, তাই মেয়েকে তার বাবার থেকে দূরে দূরে রাখত। কখনো কখনো মায়ের শরীর খারাপ হলে মেয়ে ওই বাড়িতে কাজ করতে চলে যেত। এইভাবেই তাদের সংসার চলত। আরও কয়েকটা কথা বলে রাখি, রিমির বাবা অর্ধেক দিনই বাড়ি ফিরতেন না। মদ খেয়ে কোথাও না কোথাও পড়ে থাকতেন। সকালবেলা বাড়ি ফিরতেন। রিমি বেশি বয়স অবধি পড়াশুনো করতে পারেনি, যার কারণে রিমির মা তাকে সেলাইয়ের দোকানে সেলাইয়ের কাজে ঢুকিয়ে দেয়।
রিমি সেলাই করে মোটামুটি ভালো পয়সা রোজগার করছিল, কিন্তু তার বাবা ছিল 1 নম্বরের শয়তান। বাবা একদিন মদ খেয়ে মেয়ে যেই দোকানে কাজ করত সেখানে গিয়ে প্রতিটা মহিলার সামনে দাঁড়িয়ে নিজের গোপনাঙ্গ খুলে মেয়েকে দেখিয়ে চলে এসেছিলেন, যার কারণে মেয়ে লজ্জায় সেখানে কাজ ছেড়ে দেয়। রিমির মা লোকের বাড়িতে কাজকর্ম ছেড়ে দিয়েছিল এবং শ্যামনগরে একটি সবজির দোকান দিয়েছিল। এমনকি সেখানে গিয়েও তার মায়ের সবজিগুলোর ওপর সবার সামনে তার বাবা প্রস্রাব করে এসেছিল। বাবাটি সেখানে মারধর খেলেও তার মা সেই জায়গায় আর যেতে পারেননি। তার মা আর সেই জায়গায় লজ্জায় যেতে পারেনি। সংসারের এই ঝামেলা নিতে না পেরে এবং এত অসম্মান সহ্য করতে না পেরে রিমির মা বিষ খেয়ে আত্মহত্যা করে। রিমি সেই মুহূর্তে বাড়িতে ছিল না। রিমি যখন বাড়ি ফিরছিল তখন তাকে পাড়ার রতন দাদু খবর দেয়। মেয়ে প্রচণ্ড ভেঙে পড়ে এবং কান্না করতে করতে দৌড়াতে থাকে এবং নিজের বাড়িতে ফিরে মায়ের সেই নিথর দেহ দেখতে পায় এবং মাটিতে কান্নায় লুটিয়ে পড়ে। পাড়ার প্রতিটি মানুষদের সঙ্গে যোগাযোগ করে সে তার মায়ের দাহ কার্য সম্পন্ন করে। এত কিছু ঘটে গেল, মেয়েটার মা মারা গেল, অথচ তার বাবার কোনো খোঁজ নেই। বিগত 4 দিন ধরে তার বাবা বাড়িতে নেই, হয়তো জানেও না যে তার স্ত্রী মারা গেছে। প্রায় 1 সপ্তাহ পর বাবা বাড়িতে ফেরে এবং তার মেয়েকে প্রশ্ন করে যে তার মা কোথায়। মেয়ে উত্তরে জানায় যে তার মা মারা গেছে। তার বাবা এই উত্তরটা শোনার পর দুঃখ তো নয়, তবে আরো খুশি হয়ে গেলেন এবং আস্তে আস্তে নিজের মেয়ের দিকে এগিয়ে আসতে লাগলেন। রিমি বড্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে মা যেটা সন্দেহ করেছিল হয়তো সেটাই এখন হতে পারে। রিমি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে রিমির বাবা দরজায় ছিটকিনি দিয়ে দেয় এবং রিমিকে নিয়ে খাটের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের মেয়েকে সেই রাতে বীভৎসভাবে ধর্ষণ করে। রিমি ধর্ষণ হয়ে যাওয়ার পর তার বাবা যখন তাকে ছেড়ে দেয় তখন হাতের সামনে একটা বটি পাওয়ায় সে সেই বটিটাকে হাতে নিয়ে তার বাবার গলায় কোপ মেরে দেয়। তৎক্ষণাৎ তার বাবার গলা থেকে রক্তপাত শুরু হয় এবং তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে কাঁপতে এবং সেখানেই তার বাবা মারা যায়। রিমি প্রচণ্ড কষ্ট পায় আর কান্না করতে থাকে এবং তার ওপর প্রচণ্ড ভয়ও পেতে থাকে। এই বাবার দেহকে এখনো কোথায় নিয়ে যাবে? সেই রাতের বেলা সে বাবার দেহটাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে মাটি খুঁড়ে তার বাবাকে পুঁতে দেয় এবং জায়গাটিকে এমনভাবে সাজিয়ে দেয় যাতে পরবর্তীকালে কেউ বুঝতে না পারে সেখানে কারো লাশ পোতা। এরপর দিন এগোতে থাকে। পাড়ার কেউ জানেই না রিমির বাবা কোথায়। অনেকদিন বাদ রতন দাদু যখন জিজ্ঞেস করে যে তোর বাবাকে তো আর দেখতে পাই না, তখন রিমি বলে তার বাবা আত্মহত্যা করেছে। আর তার বাবার আত্মহত্যার খবরটা সারা পাড়ায় ছড়িয়ে যায়। রিমি এখন একা। সেই বাড়িতে ও একা রাত কাটায়। পাড়ার কিছু লোকেদের কাছ থেকে মাঝে মধ্যে খাবার চেয়ে এনে খায়। রিমির এই অবস্থা দেখে পাড়ার লোকজন মিলে ঠিক করে যে তাকে বিয়ে দিয়ে দেবে। তবে রিমি বিয়ে করতে চায় না। পাড়ার লোকজন জোর করাতে রিমি আত্মহত্যা করার হুমকি দিয়ে দেয়, যার ফলে কেউ এগিয়ে আসতে পারে না। এরপর রিমি বাড়িতে ছোটোখাটো কাজকর্ম করত এবং সেখান থেকে যেইটুকু উপার্জন করত সেটা দিয়ে নিজের পেট চালাতো। এমনই একদিন রিমির কি মনে হয়েছিল, সে জঙ্গলে গেছিল তার বাবার কবর দেখতে।
সেখানে যাওয়ার পর সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেই কবরের দিকে তাকিয়ে। সেই মুহূর্তেই তার মনে হয় কেউ যেন তার কাঁধে চেপে বসেছে এবং মনে হচ্ছে তার সারা শরীরটাকে কেউ যেন চেপে ধরে রয়েছে। রিমি প্রচণ্ড কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ি ফেরে। তার শরীরে যেন অনেক বোঝা, সে টানতেই পারছে না, সে হাঁটতে পর্যন্ত পারছে না ঠিক মতো। সে কষ্ট করে বাড়ি পৌঁছায় এবং আবার সাধারণভাবে নিজের দিনকাল চালাতে শুরু করে। এরই মাঝে রিমি লক্ষ্য করে তার শরীর কেমন যেন আস্তে আস্তে শুকোতে আরম্ভ করেছে। রিমির সব সময় মনে হতো ওকে কেউ যেন আড়াল থেকে দেখছে। রিমি কখনো কখনো উঠে সেই দিকে যেত, তবে কাউকে দেখতে পেত না। একদিন হঠাৎ সে রাতের বেলায় একটা স্বপ্ন দেখল, যেখানে সে দেখছে তার বাবার বীভৎস মুখ এবং সেই বাবা তাকে ধর্ষণ করছে। রিমির ঘুম ভেঙে যেত। রিমি জল খেত, আবার ঘুমালে সেই একই স্বপ্ন বারবার দেখত। 1 সপ্তাহ সে সেই স্বপ্ন দেখেই গেছে, প্রতিদিন একই স্বপ্ন। রিমি বিরক্ত হয়ে যেত, তবে বুঝতে পারত না কি হয়েছে। এরই মাঝে সবথেকে ভয়ঙ্কর বিষয়, রিমির যৌনাঙ্গে বীভৎস ব্যথা করত। সবসময় মনে হতো কেউ যেন তাকে ধর্ষণ করেছে এইমাত্র। যত দিন যেতে লাগলো রিমির শরীর আরো ভেঙে যেতে শুরু করলো। রিমির যৌনাঙ্গে ইনফেকশন দেখা গেল, তবে যখন হয়েছিল তখন রিমি বুঝতে পারেনি। যখন পরে জানা যায় তখন রিমিকে পাড়ার কিছু লোকজন ডাক্তারের কাছে নিয়ে যায়, তবে ডাক্তার হাল ছেড়ে দেওয়াতে রিমিও ভেঙে পড়ে। ডাক্তার বলেন অনেক দেরি হয়ে গেছে, এই অবস্থায় কোনো পেশেন্টকে বাঁচিয়ে তোলা সম্ভব নয়। রিমির শরীর দিন দিন অকেজো হতে শুরু করে। রাতে ঘুমালেই ওই একই স্বপ্ন, তার বাবা তাকে ধর্ষণ করছে। তার যখন মাসিক আসতো তখন তার প্রচুর পরিমাণে রক্ত বেরোতো, আর রক্ত বেরোনোর পাশাপাশি তার যৌনাঙ্গে প্রচণ্ড জ্বালা পোড়া করত। এইভাবে দিন যেতে যেতে এমনও একটা দিন এসেছিল যখন দেখা যেত রিমি আর কথা বলতে পারছে না, শুধু গুঙাচ্ছে। কেউ বুঝতে পারছে না যে রিমির কি রোগ হয়েছে, তবে আসলে কি হয়েছে সেটা তখন জানা যায় যখন পাড়ার লোকেরা পাশের পাড়া থেকে একজন ওঝাকে ডেকে আনেন। ওঝা রিমিকে দেখার পর রিমিকে তেল মালিশ করে দেয় এবং জল পোড়া খাওয়ায়। সেই সময় সেই ওঝা বলে ওঠে, একে আর বাঁচানো যাবে না, এর বাবা একে নিয়ে চলে যাবে। পাড়ার লোকেরা প্রশ্ন করলে ওঝা বলে, বিগত 1 মাস ধরে এর বাবার আত্মা ওর ঘাড়ে চেপে বসে রয়েছে এবং নিয়মিত তাকে ধর্ষণ করে চলেছে। দিনে 2 বার, কখনো 4 বার, এমনকি আজকে 7 বার ধর্ষণ করা হয়ে গেছে। এই কথা শুনবার পর পাড়ার লোকেরা বীভৎস পরিমাণে ভয় পেয়ে যায়। ওঝাকে প্রশ্ন করা হয় যে এখন রিমিকে বাঁচানোর উপায় কি। ওঝা বলে, এই মেয়েকে আর বাঁচিয়ে তোলা যাবে না, এর পুরো শরীর শেষ হয়ে গেছে। এখন যদি এর শরীর থেকে ওর বাবাকে তাড়াতেও যাই, মেয়েটা এমনিও মারা যাবে। পাড়ার প্রত্যেকে হাল ছেড়ে দেয় এবং আস্তে আস্তে করে রিমি একদিন নিজের দেহ ত্যাগ করে। এরপর পাড়ার লোকজন মিলে রিমির দাহ কার্য সম্পন্ন করে এবং আস্তে আস্তে ওই পুরো পরিবারকে সবাই ভুলে যায়। তবে এখনো ওইখানে একটা কথা প্রচলিত আছে, যেই জঙ্গলে রিমি নিজের বাবাকে পুঁতে দিয়েছিল সেই জঙ্গল দিয়ে নাকি রাতের বেলা যাওয়া যায় না। যদি কেউ যায় সে নাকি আর ফিরে আসে না। ঘটনাটা জানি না আমি কতটা সত্য অথবা কতটা মিথ্যে, তবে যেমনটা শুনেছি আমি তোমাকে তেমনটাই শোনালাম। আশা করছি ঘটনাটা তোমার এবং অজানা সত্যের প্রতিটা শ্রোতাদের ভালো লাগবে। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো।
বেশ অসাধারণ এবং খুবই ভয়ানক একটি ঘটনা আমরা শুনলাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আজকের এপিসোডটিকে, এবং চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশনে প্রেস করতে একদমই ভুলবেন না। এমনকি রিমি নামের এই মেয়েটি প্রচণ্ড যন্ত্রণা নিয়ে মারা গেল। তাকে বাঁচিয়ে তোলার শেষমেশ কোনো উপায়ই ছিল না। এবার আমরা চলে যাব আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন MUA1TAI24, আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা। কমেন্ট করেছেন স্যাটিসফাইং কে, MD তাসিন, বিদাস FF, গীতা গোস্বাম, সৃজিতা ব্যানার্জি। কমেন্ট করেছেন আল্লাহ কাটাট্টা। কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, MD মঞ্জু, বাইডাবেশ। কমেন্ট করেছেন BTW ইটস সুরজিৎ। কমেন্ট করেছেন সুদেশনা। কমেন্ট করেছেন সুদেশনা সেন রয়। কমেন্ট করেছেন চুমকি ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন অজন্তা হরি। কমেন্ট করেছেন অমিতা ঠাকুর। কমেন্ট করেছেন সৌভিক বণিক। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, রাকেশ মণ্ডল। প্রত্যেককে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।